আসসালামু আলাইকুম। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার একদম দ্বার প্রান্তে আমরা চলে আসছি। তো আমাদের হাতে আর মাত্র ৪ থেকে ৫ দিন সময় আছে। তো খুবই অল্প সময়, তার মধ্যে যারা দূর থেকে পরীক্ষা দিতে যাবে তার একদিন সময় নষ্ট হয়ে যাবে। তো মাঝখানে আমাদের ৪ দিনের মতো সময় আছে। তো এই যে লাস্ট মোমেন্ট, একদম শেষ মুহূর্তে, এই সময়টা তোমরা কিভাবে কাজে লাগাবে বা কোন বিষয়গুলোতে রিভিশন দিকে ফোকাস করো বিশেষ করে, সে বিষয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিও সময় দেখবা, ঠিক আছে? যেহেতু আমাদের হাতে খুবই কম সময় আছে, তো এই সময়টা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট সময়, ঠিক আছে? তো এই সময়টা যদি রিভিশনে একটু ভুল হয়ে যায়, তাহলে তোমার জন্য কিন্তু বিপদ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, প্রথম দিকে আমরা যে মাথায় রাখবো বিষয়টা, সেটা হচ্ছে তুমি এতদিন যা পড়ছো, এর আগে তুমি যা পড়ছো ওই পড়াগুলো তোমাকে রিভিশন দিতে হবে। নতুন কোনো পড়া এখনো এক্সট্রা সময় দেওয়া যাবে না। এখন এমন যদি হয় যে তুমি এর আগে কিছুই পড়ো নাই, সেই ক্ষেত্রে তুমি কোশ্চেন ব্যাংকটা রিভিশন দিয়ে যেতে পারো। বাট যারা অলরেডি প্রিপারেশন শেষ করছো, এখন নতুন কিছু পড়তে যায় না বা কোনো সাজেশন বা এইগুলোর পিছে দৌড়াতে না গিয়ে তুমি আগে যা পড়ছো এই পড়াগুলো বারবার রিভিশনের দিকে ফোকাস করো। বারবার রিভিশনের দিকে ফোকাস করো। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? প্রত্যেকটা ফর্মুলা, যেমন ফিজিক্সে, ম্যাথের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো মাথায় রাখবা, সূত্রগুলো অবশ্যই মাথায় রাখবা। এবং ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই মাত্রাগুলো দেখবা। ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে মাত্রাগুলো মাস্ট তোমাকে দেখতে হবে। তো এই যে ছোটখাটো যে বিষয়গুলো, যেগুলো তোমাদের ভুলে যাওয়ার মতো যে প্রশ্নগুলো, সেগুলো তুমি বারবার রিভিশনের মধ্যে রাখো। সহজ প্রশ্ন, থিওরি প্রশ্ন, বাট তুমি বারবার ভুল করতেছো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো তুমি রিভিশন দেওয়ার চেষ্টা করো। যা পড়ছো এতদিন সেগুলো তুমি রিভিশন দেওয়ার চেষ্টা করো। তো এর বাইরে এক্সট্রা কিছু করার চেষ্টা করো না, ঠিক আছে? এখন কোশ্চেন ব্যাংকটা তোমার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো থাকে, তো এই টাইপগুলো তুমি বারবার রিভিশন দাও, ঠিক আছে? এখানকার যে টাইপগুলো, এই টাইপগুলো তুমি বারবার রিভিশন দাও, এর বাইরে এখন পড়ার দরকার নাই। তো কোশ্চেন ব্যাংকের টাইপগুলো তুমি যদি ভালো করে সলভ করে যাও, এখান থেকে কিন্তু অনেক টাইপ তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এবার তুমি যখন মডেল টেস্ট দিবা, অলরেডি তোমাদের অনেকে কিন্তু মডেল শুরু হয়ে গেছে। তো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, আমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল অলরেডি শেষ বা কালকে শেষ হয়ে যাবে, পরদিন আমরা মডেল শুরু করব। তো যারা এখনো ভর্তি হও নাই, মাত্র 99 টাকা দিয়ে তুমি কিন্তু এখানে প্রায় 20টা এক্সাম পাবা, ঠিক আছে? এছাড়া কিছু সাজেশন এখানে পাবা। তো যারা এখন এনরোল করে নাই, দ্রুত এনরোল করে নাও এই কোর্সটাতে, ঠিক আছে? মাত্র 99 টাকা দিয়ে। তো যারা মডেল টেস্ট দিবা, তো মডেল টেস্ট দেওয়ার সময় কি করবা, যেহেতু তোমরা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল দিছো বা দাও নাই, প্রস্তুতি নিচ্ছ, তো 4 দিনের মধ্যে লাস্ট মোমেন্টে কি করবা, শুধুমাত্র এক্সামগুলো যখন দিবা, এক্সামগুলো দিবা দিয়ে প্রিপারেশনটা যাচাই করো আগে, যে তোমার গ্যাপটা আসলে কোথায় আছে। তো মডেল টেস্টগুলো যখন দিবা, তখন দেখবা যে এক্স্যাক্টলি ফাইন্ড আউট করবা যে তোমার প্রস্তুতিটা কোথায় কোথায় গ্যাপ আছে, ওই টপিকগুলো তুমি একটু রিভিশন দিয়ে দিবা, ঠিক আছে? তো ওই টপিকগুলো কি করবা, মেন বই বা তোমার যদি কোনো সহায়ক বই থাকে, সেই বই থেকে তুমি রিভিশন দিবা। তো এখানে তোমাকে অলরেডি এক্সাম দিতেছো, তো এক্সামে মার্ক অনেক কম পাচ্ছ, এটা নিয়ে হতাশ হওয়ার দরকার নেই। তুমি এক্সিওর করো যে এক্সামে যে প্রশ্নগুলো তোমার ভুল হচ্ছে বা যেগুলো তুমি পারতেছো না, সেগুলো এখন তুমি পারতেছো না, বা মেইন পরীক্ষায় এই সেম প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করে আসতে পারবে কিনা, এরকম কনফিডেন্স তুমি এখানে গ্রো করো। তাহলে আলটিমেটলি তোমার এক্সামটা সার্থকতা এখানে। পরীক্ষার আগে এক্সামটা আমরা দুইটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমরা ভুলগুলা শুধরাবো এবং আমাদের নেগেটিভ মার্কিং বা আমাদের টাইম ম্যানেজমেন্ট, এদিকে আমরা ফোকাস করবো। তো এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সহজ হবে, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে কি করবা, মডেল টেস্টগুলো দেওয়ার পাশাপাশি তুমি নিজের গ্যাপটা ফাইন্ড আউট করবা। এবং যখন তুমি সবগুলা দেখো, এখন কিন্তু তোমার একদিনে প্রায় প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে ডিভিশন দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি জাস্ট এখানে ইম্পর্টেন্ট যে টাইপগুলো, সেগুলো একটু চোখ বুলাই যাবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট যে টাইপগুলো, সেগুলো তুমি এখানে চোখ বুলাও। তো তুমি মনে করার চেষ্টা করো যে এই টাইপগুলো আমার মাথায় আসে কিনা। যখন যেই টাইপটা তুমি ভুলে যাচ্ছ, ওই টপিকটা সুন্দর মতো বই থেকে দেখে নাও, ঠিক আছে? এখন তো আমার একদম এ টু জেড পড়ার সময় নেই। এখন জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোতে তুমি বেশি করে ফোকাস দিবা। এগুলো যেগুলো তোমার ভুল হচ্ছে, যেগুলো তোমার ভুল হচ্ছে বেশি বেশি, যেগুলো তোমার ভুল হচ্ছে, ভুলে যাচ্ছ, এই প্রশ্নগুলো তুমি এখন ফোকাস করো। তুমি যদি এ টু জেড পড়তে যাও, তাহলে তোমার কিন্তু কভার হবে না, ঠিক আছে? জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো, তুমি যে পরীক্ষায় ভুল করতেছো বা তুমি যখন মনে করার চেষ্টা করতেছো, তখন তুমি ভুলে যাচ্ছ বিষয়গুলো, যে কনসেপ্টগুলো তুমি ভুলে যাচ্ছ, ওই কনসেপ্টগুলো একটু বারবার করে রিভিশন দাও। তো এইভাবেই তুমি বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আর এদিকে তোমার যদি হ্যান্ড ক্যালকুলেশনে দুর্বল থাকে, তো হ্যান্ড ক্যালকুলেশনে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশনে ফোকাস দেওয়ার চেষ্টা করো। ফিজিক্সে কিছু ম্যাথ থাকবে, তো এখানে তোমার ক্যালকুলেশন লাগবে। কেমিস্ট্রিতেও কিছু ম্যাথ থাকবে, সেখানেও তোমার ক্যালকুলেশন লাগবে। তো তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশনটা পারো, তো তোমার জন্য কিন্তু সহজ হবে, ঠিক আছে? তো আবারও বলতেছি, লাস্ট মোমেন্টে ভাই চেষ্টা করো মডেল টেস্ট বেশি বেশি দেওয়ার, ঠিক আছে? এক্সামগুলো বেশি বেশি দেওয়ার। তো এক্সামগুলো না দিলে আলটিমেটলি তুমি কিন্তু নিজের গ্যাপটা বুঝতে পারবে না, এবং তোমার যে আসলে প্রস্তুতি কোথায় গ্যাপ আছে, এটা তোমার বোঝা, ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট মেইন পরীক্ষার আগে। এছাড়া নেগেটিভ মার্কিং কমানো, নেগেটিভ মার্কিং গুরুত্ব কিন্তু অনেক বেশি, ঠিক আছে? নেগেটিভ মার্কিং গুরুত্ব অনেক বেশি। তুমি যদি পরীক্ষায় 50+ কারেক্ট করতে পারো, তাহলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে। বাট তুমি যদি আরো 50টা নেগেটিভ মার্কিং খেয়ে যাও, তাহলে তোমার কিন্তু এখানে মার্ক কমে কিন্তু 37 থেকে 38 হয়ে যাবে। দেখো, তোমার মার্ক ছিল 50, এখান থেকে তোমার 37 থেকে 38টা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু চান্স পসিবল? পসিবল না। তার মানে অবশ্যই নেগেটিভ মার্কিংটা কমাইতে হবে। একবারে 100টা প্রশ্ন দুমাদম দাগানো যাবে না। তুমি 50 সঠিক করছো, তারপরে তুমি হয়তো 5 থেকে 10টা প্রশ্ন দাগাবা, এর বেশি কখনো রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে?
তো লাস্ট মোমেন্টে কি করবা, ইম্পর্টেন্ট জিনিসগুলোতে বারবার ফোকাস করো, বারবার রিভিশনে থাকো ভাই, বারবার রিভিশনের মধ্যে থাকো। এখন তোমাকে সর্বোচ্চ রিভিশনটা দিতে হবে। দেখো এই মুহূর্তে এসে অনেকে হতাশ হয়ে যাবা, অনেকে পড়তে ভালো লাগবে না, মনে হবে ভুলে যাচ্ছ, তোমার যেটা ভুলে যাচ্ছ সেটা তুমি রিভিশন দাও। তো এখন তোমার কিন্তু বোনাস টাইম, তো এই সময়টা তুমি যদি ভালো মতো কাজে না লাগাতে পারো তাহলে আলটিমেটলি তুমি কিন্তু পরীক্ষার হলে কিন্তু হতাশ হয়ে যাবা। ঠিক আছে, তো এই সময়টা অন্য কোনো চিন্তা বাদ দিয়ে জাস্ট পড়ার দিকে ফোকাস করো, কোশ্চেন ব্যাংকটা বারবার একদম রিভিশন দিয়ে দাও যেন এই টাইপ থেকে আসলে তোমার কোনোভাবে ভুল না হয়। ঠিক আছে, যদি সময় বেশি থাকে তাহলে অনুশীলনের যে প্রশ্নগুলো থাকে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনের প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, এছাড়া ভার্সিটি ক থেকে কিছু টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করো, অর্থাৎ রিভিশনের উপরে থাকো এবং কোশ্চেন প্র্যাকটিসের উপর থাকো। যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে এখন তোমার জন্য তত বেশি ভালো হবে। এবং বাসায় যখন কোশ্চেন প্র্যাকটিস করবা চেষ্টা করবো টাইমারটা অন করো, কারণ এখন তোমাকে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু গুরুত্ব দিতে হবে। তো টাইমারটা অন করে খুবই অল্প সময়ের মধ্যে, দেখো 36 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে তুমি প্রশ্ন সলভ করতে পারতেছো কিনা, এরকম অ্যাবিলিটি তোমার যদি হয়ে যায় তাহলে দেখবা 100টা প্রশ্ন তুমি খুব ভালো মতোই পড়ে ফেলতে পারবা। তো তুমি যখন পরীক্ষার হলে জাগাবা তখন তো তোমাকে 100টা প্রশ্ন পড়তে হবে, তাই না? 100টা প্রশ্ন তোমাকে পড়ে তারপরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি এটা দাগাবা দাগাও না। তো 100টা প্রশ্ন তোমাকে এত পড়তে হবে, তাই না? পড়তে তো হবে। তাহলে তুমি যদি এখানে 4 সেকেন্ড করে পড়ো তাহলে তোমার কিন্তু এখানে 400 সেকেন্ড লাগতেছে, তাই না? অনেকগুলো মিনিট কিন্তু চলে যাচ্ছে। তো অবশ্যই প্রশ্নটা পড়া দ্রুত পড়ে ফেলতে হবে এবং দ্রুত পড়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এটা তুমি দাগাতে পারবা বা এটা তোমার হবে কিনা। তো এই বিষয়গুলো কিন্তু ভাই টাইম ম্যানেজমেন্ট ছাড়া তুমি কখনোই পারবা না।